সুপ্রিয় সুধী হোমিওপ্যাথি ডাক্তার ও শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন হোমিও বুক স্টল কর্তৃক আয়োজিত বিশেষ ফেসবুক লাইভ বুক রিভিউতে। আজকের বই হচ্ছে রোগী পর্যবেক্ষণ, ডাক্তার এ আলী, যার পুরো নাম ডাক্তার আক্কাস আলী। তো আমরা এই বইটি একটি বিখ্যাত এবং একটি অমর বই হোমিওপ্যাথির জগতে। তো প্রসঙ্গত বলে রাখি, ডাক্তার এ আলী বা ডাক্তার আক্কাস আলী ছিলেন ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওষুধ পরিচয় বইয়ের জন্য তিনিও একজন বিখ্যাত এবং কালজয়ী লেখক এবং ডাক্তার। তো ডাক্তার এ আলীর এই বইটি রোগী পর্যবেক্ষণ খুবই একটি প্রয়োজনীয় এবং সমৃদ্ধ বই। এই বইটিকে শুধু একদিকে হচ্ছে কেস স্টাডি বই, আরেকদিকে ম্যাট্রিয়া দুইটি বলা যায়। ম্যাট্রিয়া লেখক বিভিন্ন কেস পর্যবেক্ষণে কেস আলোচনার মাধ্যমে এমনভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ম্যাট্রিয়া লক্ষণগুলোকে, যা হলে বাস্তব কেস টেকিং বা কেস রোগীর পর্যালোচনার মাধ্যমে লক্ষণগুলো মনে গেঁথে যায়। যাই হোক, বইটি কত পৃষ্ঠা সেটা আমরা জানতে চাই। বইটি হচ্ছে সুন্দর অফসেট কাগজে বইটি ছাপা হয়েছে। বইটি হচ্ছে 963 পৃষ্ঠা। আর এখানে অনেকগুলো মেডিসিন আছে, শেষে কিছু সূচিপত্রটা একটু দেখতে চাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো মজার ব্যাপার হচ্ছে এক একটি মেডিসিন কোনো একক কিছু মেডিসিন একক পৃষ্ঠায় আলোচিত না হয়ে বিভিন্ন পৃষ্ঠায় প্রসঙ্গক্রমে রোগীর কেস হিস্ট্রির ক্ষেত্রে এবং বিভিন্ন এক ওষুধের সাথে আরেক ওষুধের তুলনার ক্ষেত্রে একই ওষুধের বারবার রিপিট হয়েছে। তো যেখানেই ওষুধগুলো বর্ণনা করা হয়েছে সুন্দরভাবে লক্ষণগুলো দেওয়া হয়েছে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওষুধ অ্যালফাবেটিক্যালি ইংরেজি অক্ষর এ থেকে জেড পর্যন্ত এভাবে সূচিটা সাজানো হয়েছে। তো আপনারা এই ইংরেজি অ্যালফাবেট দেখে বইটির ওষুধগুলো পেতে পারেন। এরপর আমরা দেখছি যেমন জেড শেষ হলো, তারপরে কিন্তু রোগ নিয়ে কিছু আলোচনা করা হয়েছে, যেমন পিত্ত পাথরি, ফাইব্রয়েড টিউমারজনিত জরায়ু রক্তস্রাব, জরায়ু শিথিলতা, শিশু চিকিৎসা, হোমিওপ্যাথি, রাক্ষসে ক্ষুধার সাথে শীর্ণতা, কাশি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, মূত্রপাথরি, উদরাময়, ম্যাট্রিয়া অনুশীলন, ওষুধ প্রেসক্রিপশনের রেপার্টরির উপযোগিতা। লেখক এখানে রেপার্টরির গুরুত্ব সে একবারে শেষের দিকে বর্ণনা করেছেন। লেখক বর্ণনা করেছেন রেপার্টরি কীভাবে সহযোগিতা করতে পারে। এখন আমরা একটা মেডিসিনে চলে যাই। মেডিসিনে চলে লেখক কীভাবে মেডিসিনগুলো আলোচনা করেছেন। একটা কমন মেডিসিনে গিয়ে আমরা এটা দেখি, যেমন অ্যাগনাস ক্যাস্টাস, যা একমাত্র 717 পৃষ্ঠা আলোচনা হয়েছে। তো 717 পৃষ্ঠায় আমরা চলে যাই। 717 অনেকগুলো পৃষ্ঠা। এই যে অ্যাগনাস ক্যাস্টাস, আমরা ওষুধটা পড়ি তাহলে বুঝতে পারবো। একটা ওষুধ পড়লে বোঝা যাবে যে লেখক অন্যান্য ওষুধগুলো কী স্টাইলে বা কী ফরম্যাটে আলোচনা করেছেন। অ্যাগনাস ক্যাস্টাস আমরা জানি ইন্দ্রিয় বা ধবজভঙ্গর ক্ষেত্রে অ্যাগনাস ক্যাস্টাস একটা গুরুত্বপূর্ণ ওষুধ। যাই হোক, আমরা পড়ছি বিভিন্নভাবে অতিরিক্ত ইন্দ্রিয় সেবা বা বীর্যক্ষয়ের কারণে ধবজভঙ্গ, লিঙ্গ শীতল, অ্যাগনাস লাইকো সালফার, অর্থাৎ এই ওষুধগুলোতে এই একই লক্ষণ আছে। ক্ষুদ্র শিথিল, অ্যাগনাস প্যারাইটা কাপ, লাইকো সালফার থুজা হয়ে পড়ে, ফলে রোগীর কামেচ্ছা লোপ পায় এবং একেবারে ধ্বজভঙ্গ হয়ে পড়ে। অতিরিক্ত বীর্যক্ষয়ের ফলে রোগী বিষণ্ণ হয়ে পড়ে, স্মৃতিশক্তি হ্রাস পায়,
সাহসের অভাব ঘটে, বিগত জীবনের কৃতকর্মের জন্য অনুশোচনায় মনটি ভরে ওঠে। কারণ ঘরে সুন্দরী যুবতী স্ত্রী থাকা সত্ত্বেও তার লিঙ্গ উদ্রেক হয় না, এমনকি স্ত্রীকে আলিঙ্গন করলেও তার মধ্যে কোনো রূপ উত্তেজনা আসে না। আর যদি সামান্য উত্তেজনা আসে তাহলে লিঙ্গ থেকে 2-4 ফোঁটা লালার মতো রস নির্গত হয়ে লিঙ্গ শিথিল ও শীতল হয়ে পড়ে। তখন কোনোরূপ স্ত্রী সহবাস করতে পারে না। আর যদিও স্ত্রী সহবাস করে তাহলে বীর্যপাত ঘটে না। অ্যাগনাস ক্যালকেরিয়া, ডিজি ডিজিটালিস, গ্রাফাইটিস, নেট্রাম মিউর, নেট্রাম ফসফরাস, ফসফরিক অ্যাসিড, অর্থাৎ এই ওষুধগুলো একই লক্ষণ আছে। ফলে রোগীর মধ্যে উৎকণ্ঠা, ভয়, আত্মহত্যার ইচ্ছা দেখা দেয় এবং খিটখিটে হয়ে পড়ে। এটি শুধু পুরুষের জন্য নয়, বরং স্ত্রীদের মধ্যেও ওই একই অবস্থা পরিলক্ষিত হয়। ফলে যৌনদ্বারের শিথিলতা দেখা দেয়। অ্যাগনাস অ্যামব্রাক্সিয়া ক্যালাডি, ক্যালকেরিয়া কার্প, ফেরাম ক্যালিকাপ, লাইকো, নেট্রাম কাপ, সিপিয়া সাল্প, এসব লক্ষণে এসব ওষুধে একই লক্ষণ বিদ্যমান। সঙ্গমে বিতৃষ্ণা দেখা দেয়, সহবাসে কোনোরূপ আনন্দ লাভ করে না। মানে সহবাস করে কিন্তু কোনো যেরকম ফিলিংস বা আনন্দ লাভ করার কথা সেটা করে না, এটা একটা সিরাসের বৈশিষ্ট্য। রোগী অনেক সময় নাকে হেরিং মাছ বা কস্তুরীর গন্ধ পায়, অথচ গলার মধ্যে কাপড়ের টুকরা ঝুলছে এরূপ অনুভূতি অনুভব করে। প্রায় সময় যকৃতে বেদনা থাকে, আক্রান্ত স্থান স্পর্শ করলে ব্যথা বৃদ্ধি পায়, প্লীহা শক্ত হয়, ফুলে ওঠে ও ব্যথা দেখা দেয়, পাকস্থলীতে বায়ু সঞ্চয় ঘটে, হলদে বর্ণের প্রদস্রাব, কাপড়ে দাগ লাগে, কঠিন ও বৃহৎ ন্যাড়াযুক্ত মল কোথের সঙ্গে বের হয়ে আসে আবার ভিতরে ঢুকে যায়, মলদ্বারের চুলকানি ও জ্বালা, মূত্রের গন্ধযুক্ত অধোবায়ু, প্রসূতির স্তনে দুধের অভাব দেখা দেয় এবং রোগিণী বিষণ্ণ হয়ে পড়ে। অর্থাৎ কোনো প্রসূতি সন্তান জন্ম দেওয়ার পর মায়ের যদি স্তনে দুধের অভাব দেখা দেয়, সেক্ষেত্রে অ্যাগনাস ক্যাস্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ক্ষেত্রে অনেকেই অ্যাগনাস ক্যাস্ট মাদার টিনচার ব্যবহার করে থাকেন। যাই হোক, শীতার্ত, ঠান্ডা সহ্য করতে পারে না, সবসময় চুপচাপ থাকে, কারণ চলাফেরা ও কাজকর্ম করলে কষ্ট পায়। ইংরেজি 1982 সালের মাঝামাঝি দৌলতপুর খুলনা কৃষি ব্যাংকের ম্যানেজার আমাকে এসে বলল, ডাক্তার সাহেব আমাকে বাঁচান। আমি প্রশ্ন করলাম, কি হয়েছে? উত্তরে ম্যানেজার সাহেব বললেন, বয়স হয়েছে, তাছাড়া অবৈধভাবে প্রচুর বীর্য ক্ষয় করেছে, বিয়ে করার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু বাবা মার একান্ত অনুরোধে বিয়ে করতে বাধ্য হয়েছি। বাড়ি আমার দৌলতপুর থানায়, বিয়ে হলো যশোর শহরে, মেয়ের বয়স 20-22 বছর, দেখতে খুব সুন্দরী, ঢাকা ইডেন কলেজের ছাত্রী। বিয়ের রাতে হট্টগোলের মধ্যে রাত কাটে। ফুলশয্যার রাতে আমি যৌন সহবাসের অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার লিঙ্গ মোটেই উত্তোলন হলো না, কারণ আমার লিঙ্গ ক্ষুদ্র ও শীতল। এই লক্ষণগুলো রয়েছে ব্যারাইটা, বারবারিস, ক্যাপসি, লাইকো, সালফা, থুজা। তথাপি কয়েকবার চেষ্টা করে হলো না। অর্থাৎ ওই ব্যাংকের যে ম্যানেজার, তিনি কয়েকবার চেষ্টা করেও তিনি মিলনে অসমর্থ হন। অবশেষে 2-3 দিন পরে আমার বউ আমাকে বলল, তুমি বিয়ে না করলেই পারতে, আমি এভাবে তোমার সাথে থাকতে চাই না। এই বলে সে তার বাপের বাড়ি চলে গেল। কথা শেষে দেখলাম লোকটির হতাশা লোকটির মুখ যেন ছেয়ে ফেলেছে। আমি ম্যানেজার সাহেবকে বললাম, উচিত ছিল বিয়ের পূর্বে কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া। উত্তরে তিনি বললেন, বিয়ে করার মোটেই ইচ্ছা ছিল না, তাই পরামর্শের প্রয়োজন হয়নি। এখন আপনি আমাকে বাঁচান। আমি রোগীকে বললাম, এত তাড়াতাড়ি 2-1 মাসের মধ্যে আপনি পূর্ণ যৌনশক্তি ফিরে পাবেন, এই দুরাশা ছাড়া আর কিছুই নয়। আপনি আপনার স্ত্রীকে বলেন, আমি অসুস্থ, আমাকে ডাক্তার কথা দিয়েছে মাস 6 মধ্যে আমি আবার পূর্ণ যৌনশক্তি ফিরে পাবো। এরপর আপনার স্ত্রী আসলে একবার আমার এখানে নিয়ে আসবেন। এরপর রোগীলিপি নিয়ে দেখলাম লোকটি অন্যমনস্ক, ভোলা, ওর অন্ডদ্বয় উত্তাপহীন, ঝোলা, শক্ত এবং ব্যথাযুক্ত। রোগীর ব্যক্তিকেন্দ্রিক ওষুধ সালফার। তাই ওদিন রোগীকে আমি অ্যাগনাস কাস্ট 1M 2 দাগ দিয়ে 15 দিন পরে খবর দিতে বললাম। দিন 10 পরে ম্যানেজার সাহেব বউকে নিয়ে আমার কাছে আসলো। শুনলাম ওষুধে তেমন কোনো উন্নতি হয়নি। বউকে আমি বুঝিয়ে বললাম, ম্যানেজার সাহেব অসুস্থ, আমাকে সময় দিন, ও সুস্থ হয়ে উঠবে। ওই দিন ফাইটাম দিয়ে রোগীকে বিদায় দিয়ে 15 দিন পর দেখা করার কথা বলি। দিন 15 পরে ম্যানেজার সাহেব এসে বলেন, উন্নতি হয়নি। ওই দিন অ্যাগনাস কাস্ট 10M 2 দাগ দিয়ে 1 মাস পর সংবাদ দিতে বলি। 1 মাস পর ম্যানেজার সাহেব এসে বললেন, আমার ওষুধে তেমন উন্নতি হয়নি। উপরন্তু কয়েকদিন হলো ম্যানেজার সাহেবের দেয়া গয়নাটি নিয়ে বউ বাপের বাড়ি চলে গেছে।
আমি অ্যাগনাস কাস্টের উপর আর আস্থা রাখতে না পেরে রোগীর ব্যক্তিকেন্দ্রিক ওষুধ সালফার 1 mg 2 দাগ দিয়ে দুদাক দিয়ে 1 মাস পর সংবাদ দিতে বলি। 1 মাস পর ম্যানেজার সাহেব আমাকে বললেন, আমার স্বাস্থ্যের উন্নতি হয়েছে বটে, কিন্তু বউ বাধ্যতামূলকভাবে আমার কাছ থেকে তালাক নিয়ে চলে গেছে। আমি ম্যানেজার সাহেবকে অনেক বোঝালাম এবং বললাম, আমার ওষুধে নিশ্চয়ই আপনি সুস্থ হয়ে যাবেন এবং সুস্থ হওয়ার পর আপনি আবার বিয়ে করবেন। চিকিৎসা চলল। ম্যানেজার সাহেব তার পূর্বে যৌনশক্তি ফিরে পেল। 1 বছর পর দৌলতপুরে কুষ্টিয়া একটি গ্র্যাজুয়েট মেয়েকে বিয়ে করলেন। 1 বছর যেতে না যেতে তার সংসারে একটা ফুটফুটে বাচ্চা এলো। এখন তারা সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। যাই হোক, এটা এখানে দেখাতে হলো যে অ্যাগনাস কাস্ট যে কাজে অ্যাগনাস কাস্টের যে ক্রিয়াটা অসম্পূর্ণ ছিল, সেটা সালফার তার মায়াজমেটিক ব্লকেজ দূর করে দেয়াতে সেটা দূর হয়ে গেল এবং তিনি আবার তার পুরনো শক্তি ফিরে পেলেন। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে অ্যাগনাস কাস্ট অবশ্যই কাজ করেছে, কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারেনি। মায়াজমেটিক ওষুধটা সালফার দেওয়াতে সেটা তার কাজ সম্পূর্ণ করে। তো যাই হোক, এবার দেখি আমরা আরেকটা মেডিসিন দেখতে পারি। ছোট একটা মেডিসিন দেখি আমরা, যেমন চিমাফিলা আমব্লেটা। মূত্রকষ্ট এবং সর্দি ও পুজ রক্ত মিশ্রিত মূত্রে এই ওষুধ ব্যবহৃত হয়ে থাকে। মূত্রগ্রন্থি বিবৃদ্ধি হেতু মূত্রকষ্ট, বারবার মূত্রব্যাগ কিন্তু মূত্রনালী আকুঞ্চন হেতু রোগী মূত্র ত্যাগ করতে পারে না। মূত্রনালীর মুখ হতে সমস্ত মূত্রনালীতে ব্যথা, সেই সঙ্গে অন্ডকোষের মধ্যে থেতলানো ব্যথা। সময় সময় অন্ডকোষ শুকিয়ে যায় এবং অন্ডকোষে ব্যথা অনুভূত হয়। রোগী প্রায় সময় মনে করে তার গুহদ্বার ও অন্ডকোষের মধ্যবর্তী স্থানে বলের মতো গোল কী যেন একটা আছে। সময় সময় রোগী সুতা বা দড়ির মতো লম্বা এবং পুজ ও শ্লেষা মিশ্রিত মূত্র ত্যাগ হয়। বারবার মূত্র ত্যাগের কারণে রোগীর ঘুম ভেঙে যায়। ঘোলা, দুর্গন্ধযুক্ত কিংবা ইটের গুঁড়ার ন্যায় লাল বর্ণযুক্ত প্রস্রাবের সঙ্গে প্রচুর রক্তের তলানি নির্গত হয়। প্রস্রাবকালে মূত্রনালীতে তীব্র জ্বালা, সরসরানি ও বেদনা বিদ্যমান থাকে। মূত্রত্যাগের পর মূত্রনালী সংকোচন হেতু বারবার বৃথা প্রস্রাবের বেগ, কিন্তু প্রস্রাব করতে বসলে প্রস্রাব হয় না। তাই রোগীর সামনের দিকে ঝুঁকে এবং দুপা ফাঁক করে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না। মূত্রগ্রন্থির মধ্যে বুরবুর বুজবুজ শব্দের অনুভূতি। বৃহৎ স্তনযুক্ত মহিলাদের স্তনের মধ্যে শক্ত টিউমারের মতো তীব্র বেদনা সারা স্তন জুড়ে সঞ্চারিত হয় এবং স্তন শুকিয়ে ক্ষয়প্রাপ্ত হয় এবং স্তনের মধ্যে অর্বুদ দেখা দেয় এবং স্তনে অতিরিক্ত দুধ সঞ্চয় ঘটে। দন্তশূল আহারে ও দৈহিক পরিশ্রমে বৃদ্ধি হয়, মানে অতিরিক্ত পরিশ্রম করলে এবং খাবার খেলে দাঁতের ব্যথা বৃদ্ধি পায়। ঠান্ডা পানির সংস্পর্শে উপশম, মুখের মধ্যে হাঁচাবোধ, গরম খাদ্য ও পানীয় পানে যন্ত্রণা হয়। দুধর্মণীয় কোষ্ঠবদ্ধের সঙ্গে অশ্ব বৃক্কের মধ্যে বেদনা ও বুরবুর অনুভূতি। বাম দিকে রোগাধিক্য, আর্দ্র বায়ুতে এবং ঠান্ডা মেঝে এবং পাথরের উপর বসলে কষ্ট হয়। এটা চিমাফিলা ওষুধের লক্ষণ আমরা পড়লাম। চিমাফিলা ওষুধের একটি রোগীতত্ত্ব লেখক বর্ণনা করেছেন, ডাক্তার এ আলী। রোগীর নাম বৈদ্যনাথ বিশ্বাস, বয়স 35 বছর, পেশা কাঠ মিস্ত্রি, কাঠালিয়া, ডুমুরিয়া থানা, জেলা খুলনা। 30/11/96 তারিখে সে তার চিকিৎসার জন্য আমার কাছে আসে। কেস রেকর্ড ও পর্যবেক্ষণ করে পেলাম 1.5 বছর যাবৎ প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি ও সেই সাথে প্রস্রাবে জ্বালা পোড়ায় কষ্ট পাচ্ছে। জ্বালা প্রস্রাবের শুরুতে এনে একটা বিষয় লক্ষণীয় যে চিমাফিলা ওষুধটি প্রস্রাব সংক্রান্ত বা মূত্রনালী সংক্রান্ত ক্ষেত্রে ব্যবহার হয়, এটা আমরা বুঝলাম। যাই হোক, প্রস্রাব থেমে থেমে হয়, প্রস্রাবের বেগ চেপে রাখতে পারে না, দৈনিক প্রায় 8-10 বার প্রস্রাব হয়। প্রস্রাবের কষ্ট রাত্রে অধিক হয়, মোটেই পরিষ্কার হয় না, তবে পা ফাঁক করে সামনের দিকে মাথা ঝুঁকে
প্রস্রাব করলে একটু হয়, অর্থাৎ পা ফাঁক করে সামনের দিকে ঝুঁকলে প্রস্রাব হয়, এটা একটা পিকুলিয়ার লক্ষণ হিমোফিলার। রোগীর ব্যক্তিগত ওষুধ অনুসন্ধান করে পেলাম, রোগী উভয়কাতর, খাবার মৃদু ও গরম ভালোবাসে, মিষ্টি প্রিয়, ক্ষুধানুপাতে খেতে পারে না, সঞ্চয়ী মন, অন্ধকারে ভয় পায়, আত্মপ্রত্যয়ের অভাব, কোষ্ঠকাঠিন্যের ধাত লক্ষণগুলি লাইকর। কিন্তু বর্তমানে কোষ্ঠ প্রোস্টেট গ্ল্যান্ডের বিবৃদ্ধি, কষ্ট রাতে বৃদ্ধি হয়, থেমে থেমে প্রস্রাব হয়, বসে পা ফাঁক করে সামনের দিকে ঝুঁকলে বসলে প্রস্রাব হয়। লক্ষণগুলির উপর লক্ষ্য করে লাইকোকে পরবর্তী ওষুধ হিসেবে হাতে রেখে 30/11/96 তারিখে চিমাফিলা 200 দুদাগ ওষুধ 2 দিন সকালে পরিবর্তনশীল প্রথায় সেবন করতে বলে 15 দিন পর সংবাদ দিতে বলি। 30/12/96 তারিখে সংবাদ পাই রোগীর প্রস্রাব স্বাভাবিক হচ্ছে, কোনো জ্বালা নেই। এরপর ওই রোগীর আর ওষুধের প্রয়োজন হয়নি। আমরা প্রস্রাবের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড যদি বেড়ে যায় এবং প্রস্রাব বাধাপ্রাপ্ত হয় তাহলে, এবং পা ফাঁক করে সামনের দিকে ঝুঁকলে যদি প্রস্রাব করতে তার সুবিধা হয়, তাহলে এই লক্ষণে চিমাফিলা ওষুধটি ভালো কাজ করে, এটা আমরা জানলাম। যাই হোক, এইভাবে সুন্দরভাবে রোগী প্রথমে ওষুধের বর্ণনা এবং রোগীর তত্ত্ব বা রোগীর একটা কেস হিস্ট্রির মাধ্যমে, এক বা একাধিক কেস হিস্ট্রির মাধ্যমে ডাক্তার এ আলী সুন্দরভাবে ওষুধগুলো চিত্র ফুটিয়ে তুলেছেন। সুতরাং কেউ যদি ওষুধের চিত্র, কেস হিস্ট্রির মাধ্যমে ওষুধের চিত্রগুলি দেখতে চান, তাহলে এই বইটা একটা অনন্য সাধারণ বা একটা খুবই সুন্দর একটা বই হতে পারে। তো একদিকে আপনারা কেস হিস্ট্রিও পেলেন, একদিকে ম্যাটেরিয়ামেডিকেও শিখতে পারলেন। যাই হোক, এভাবে আমরা 2টা ওষুধ দেখলাম এই বই থেকে। তো বইটা খুবই ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে আমি চেম্বারে বইটা ঘাটাঘাটি করি যখন সুযোগ পাই। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রেপার্টরি করে এই যে বিভিন্ন ওষুধগুলোর ছক আকারে তিনি দিয়েছেন। তার মানে ডাক্তার এ আলী রেপার্টরিকে গুরুত্ব দিতেন এবং রেপার্টরি করতেন তিনি, এবং কোনটা কত নাম্বার পেল, গ্রেডিং এভাবে করে তিনি কিন্তু ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে এটা রেপার্টরি করতেন এবং রেপার্টরিকে গুরুত্ব দিতেন, এটা বোঝা গেল। যাই হোক, এবার আমরা বইয়ের ঠিক পিছন দিয়ে কিছু রোগ নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেগুলোর সেরকম কোনো একটা রোগ নিয়ে কি আলোচনা করা হয়েছে সেটা সম্পর্কে জানি। এখানে রেপার্টরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বলা হয়েছে। রেপার্টরি বলতে আমাদের পূর্বসূরীরা ঔষধ প্রোভিংয়ের সময় যে ঔষধ তাদের প্রবাদদের মনের মধ্যে যে বৃত্তি বা দেহের যে অঙ্গ প্রত্যঙ্গে যে গুরুত্ব দিয়ে লক্ষণ বা রোগ সৃষ্টি করেছে